এই পোর্শনটাকে বলি মেডালাম। কর্টেক্সের রিজিয়নটাকে আমরা যদি বড় করে দেখি তাহলে কি দেখব? এই কর্টেক্সের রিজিয়নে কিছু ফাইবার লাইক স্ট্রাকচার লক্ষ্য করা যায়। এখানে যে ফাইবার লাইক স্ট্রাকচারটা লক্ষ্য করা যায়, সেই ফাইবার লাইক স্ট্রাকচারটাকে আমরা বলি নেফ্রন। নেফ্রনটা কেমন দেখতে হয়? নেফ্রনটার ক্ষেত্রে আমরা বলেছিলাম নেফ্রনটার স্ট্রাকচারটা অনেকটা ফাইবার লাইক স্ট্রাকচার। ফাইবার লাইক স্ট্রাকচার মানে নেফ্রনের যে সুতোর মতো স্ট্রাকচারটা বলি, সেই স্ট্রাকচারটা এরকম টাইপের একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারের দুখানা পার্টে আমরা সাবডিভাইড করি। পুরো নেফ্রনের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাকে আমরা দুটো পার্টে সাবডিভাইড করি। সামনের দিকে যে ফোলা স্ট্রাকচারটা, এই যে ফোলা স্ট্রাকচার, এই ফোলা কাপ, এটাকে বলে কাপ লাইক স্ট্রাকচার। ফোলায় কাপের বা পেয়ারার মতো যে স্ট্রাকচার, এইটাকে আমরা বলি বায়োম্যান ক্যাপসুল। নেফ্রনের এই ফোলা কাপের মতো যে স্ট্রাকচার, এটাকে আমরা বলি বায়োম্যান ক্যাপসুল। একে একে বলা হয় বায়োম্যান ক্যাপসুল। আর এই তাহলে বায়োম্যান ক্যাপসুলটা হচ্ছে কাপের মতো যে স্ট্রাকচার, নেফ্রনের কোথায় থাকে? নেফ্রনের সামনের দিকে, প্রতিটা নেফ্রনের সামনের দিকে যে কাপের মতো স্ট্রাকচার থাকে, একটা ফোলা অংশ বাল্জ রিজিয়ান থাকে। বাল্জ রিজিয়ান লাইক কাপ, কাপ লাইক যে বাল্জ রিজিয়ান থাকে, সেটাকে আমরা বলি কি? বায়োম্যান ক্যাপসুল। এই পোর্শনটাকে আমরা বলি বোম্যান ক্যাপসুল। বোম্যান ক্যাপসুল, বোম্যান ক্যাপসুল, বায়োম্যান ক্যাপসুল বলা হয় এটাকে। বায়োম্যান ক্যাপসুল, বল। ফোলা, ফোলা রিজিয়ান। বাল্জ মানে ফোলা, কাপের মতো যে বাল্জ রিজিয়ান থাকে নেফ্রনের সামনের দিকে, তাকে আমরা বলি বোম্যান ক্যাপসুল বা বায়োম্যান ক্যাপসুল। ওকে। বায়োম্যান ক্যাপসুলের পরবর্তী যে সরু নালীর মতো যে স্ট্রাকচার, এই নালীর মতো যে স্ট্রাকচার, এই নালীর মতো স্ট্রাকচারটাকে আমরা বলি রেনাল টিউবুল। নেফ্রনের আমরা দুটো পার্ট পাই। নেফ্রনের একটা হচ্ছে বোম্যান ক্যাপসুল, যেটা সামনের দিকে কাপ লাইক খোলা স্ট্রাকচার, আর সরু নালীর মতো যে স্ট্রাকচার, তাকে আমরা বলি রেনাল টিউবুল। তাহলে এই পোর্শনটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি এর রেসপেক্টে। এই পোর্শনটাকে বলছি বায়োম্যান ক্যাপসুল, পরবর্তী যে পার্টটা, সে পার্টটাকে কি বলছি আমরা? রেনাল টিউবুল। তাহলে এই বাকি পার্টটাকে আমরা কি বলছি? রেনাল টিউবুল। বললাম কিডনির আরেকটা নাম হচ্ছে রেনাল, ওই জন্য বলা হয় রেনাল টিউবিউল। তো এটা হচ্ছে রেনাল টিউবিউল, আর এটা হচ্ছে বোম্যান ক্যাপসুল। নেফ্রনের দুখানা পার্ট, একটা হচ্ছে বোম্যান ক্যাপসুল, আর একটা যে টিউব লাইক স্ট্রাকচার, তাকে বলছি রেনাল টিউব। এই টিউব লাইক স্ট্রাকচারের মধ্যে আবার বিভিন্ন রকম ভ্যারিয়েশন দেখা যায়। কি ভ্যারিয়েশন দেখা যায়? দেখ, এই টিউবটা বোম্যান ক্যাপসুলের পর থেকে টিউবটা হঠাৎ করে বেরিয়ে গেছে। বেরিয়ে যেতে যেতে এরা হঠাৎ করে টিউবটা কোনো একটা জায়গায়, যেটা ডায়ামিটার ছিল তার থেকে আরো বেশি সরু হয়ে গেছে। এরা আরো বেশি সরু হয়ে গেছে, সরু হয়ে একটা ইউ শেপের স্ট্রাকচার ক্রিয়েট করেছে। সরু হয়ে যে ইউ শেপের স্ট্রাকচার ক্রিয়েট করে, যে ইউ শেপের স্ট্রাকচারের ক্যারেক্টারটা হচ্ছে দুটো বাহু সমান নয়, এরকম ইউ শেপের একটা স্ট্রাকচার ক্রিয়েট করে। এই ইউ শেপের যে স্ট্রাকচার, এটাকে আমরা বলি
হেনলিজ লুপ। হেনলিজ লুপ ইউ শেপের স্ট্রাকচারটা তৈরি হয় কোথা থেকে? এখান থেকে তৈরি হয় এবং এটা শেষ হয় এখানে গিয়ে। এই যে ইউ শেপের স্ট্রাকচার, এই ইউ শেপের স্ট্রাকচারটা কার পার্ট? এটা কার পার্ট? এটা হচ্ছে রেনাল টিউবুলের পার্ট। তাহলে বললাম বায়োম্যান ক্যাপসুল ছাড়া নেফ্রনের যে রেনাল টিউবুলের মধ্যে যে ইউ শেপের স্ট্রাকচারটা থাকে, সেই ইউ শেপের স্ট্রাকচারটাকে আমরা বলি হেনলিজ লুপ। হেনলিজ লুপটাকে আইডেন্টিফাই করা গেল? হ্যালো, এটাকে আমরা বলছি হেনলিজ লুপ। চলো, হেনলিজ লুপের ক্যারেক্টার কি বললাম? ইউ শেপের স্ট্রাকচার 1 নম্বর, 2 নম্বর হচ্ছে এর থিকনেসটা এদের থিকনেসের থেকে আলাদা, রেনাল টিউবুলার আদার্স রিজিয়নের থিকনেসের থেকে আলাদা। তাহলে হেনরি লুপ মিডলে আছে রেনাল টিউবুলের, হেনরি লুপের সামনেও কিছুটা রেনাল টিউবুলের পার্ট আছে, এর পিছনেও কিছুটা রেনাল টিউবুলের পার্ট আছে। সামনে আর পিছনে কার রেসপেক্টে করছি? বায়োম্যান ক্যাপসুলের পজিশনের রেসপেক্টে। তাহলে বায়োম্যান ক্যাপসুলের কাছাকাছি যে রেনাল টিউবুলের যে পার্টটা আছে তাকে আমরা বলছি এই পার্টটা, আর যেটা বায়োম্যান ক্যাপসুল থেকে দূরে আছে সেটা হচ্ছে এই পার্টটা। ইউ শেপের যে রেনাল টিউবুল, এটা হচ্ছে স্টেট রেনাল টিউবুল, স্টেট। আর ইউ শেপের ছাড়া মানে হেনরির লুপ ছাড়া এই পোর্শনটার নাম কি দিলাম আমরা? হেনলিজ লুপ। এটার নাম দিচ্ছি আমরা হেনলিজ লুপ বা লুপ অফ হেনলি। হেনলিজ লুপ। তাহলে রেনাল টিউবুলের মধ্যে হেনলিজ লুপ ছাড়া বাকি যে রেনাল টিউবুলের পার্টটা পড়ে থাকে, সে রেনাল টিউবুলের মধ্যে তার সঙ্গে হেনরি লুপের পার্থক্য হচ্ছে 3খানা। ভালো করে বোঝ। একটা পার্থক্য হচ্ছে হেনরি লুপটা ইউ শেপের স্ট্রাকচার, বাকি পার্টটা ইউ শেপের নয়। হেনরি লুপের ডায়ামিটারটা কি হয়? বাকি রেনাল টিউবুলের ডায়ামিটার থেকে সরু বা ন্যারো হয়। 3 নম্বর কথা হচ্ছে ইউ শেপের এই হেনরি লুপটা স্ট্রেট লাইন হয়, এরা স্ট্রেট লাইন। কিন্তু আমার বাকি রেনাল টিউবুলটা কি হয়? এরকম প্যাঁচানো হয়, প্যাঁচানো। প্যাঁচানো যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাকে আমরা বলি কনভিউলেটেড। প্যাঁচানোর ইংরাজি টার্ম বলা হয় কনভিউলেটেড, বা ওটাকে বলা হয় সংবর্ত। সংবর্ত মানে প্যাঁচানো, বা আমার কনভিউলেটেড মানে হচ্ছে প্যাঁচানো। তাহলে এই বাকি পার্টটা তার রেনাল টিউবুলের আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। আমি একটাকে বলছি হেনলিজ লুপ রিজিয়ান, আর একটাকে বলতে পারি কনভিউলেটেড রিজিয়ান বা সংবর্ত নালিকা, তাই তো? সংবর্ত নালিকা কিন্তু দুটো পার্ট, এটা হেনরি লুপের আগেও আছে পরেও আছে। তাহলে সংবর্ত নালিকার আবার বা কনভিউলেটেড টিউবুলের আবার দুখানা ভাগ করা হয় অ্যাকর্ডিং টু পজিশন রেসপেক্ট অন বোম্যান ক্যাপসুল। যে কনভিউলেটেড টিউবুলটা বোম্যান ক্যাপসুলের কাছে থাকে, যে কাছে থাকে তাকে আমরা বলি প্রক্সিমাল। তাকে আমরা বলি প্রক্সিমাল কনভিউলেটেড টিউবুল, প্রক্সিমালের পি, কনভিউলেটেড সি, আর টিউবুলের টি, পিসিটি বলা হয়। পুরো রেনাল টিউবুলকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে হেনলিজ লুপ, একটা হচ্ছে কনভিউলেটেড টিউবুল। হেনরি লুপটা তো বললাম ইউ শেপের স্ট্রাকচার, ন্যারো টিউব লাইক স্ট্রাকচার আর স্টেট লাইক স্ট্রাকচার। আর কনভিউলেটেড টিউবুলটা বললাম প্যাঁচানো স্ট্রাকচার। এবার কনভিউলেটেড টিউবুলের পজিশনের উপর ডিপেন্ড করে দুটো ভাগে ভাগ করছি, পিসিটি আর এটাকে বলা হয় ডিসিটি, ডিজিটাল ডিজিটাল কনভিউলেটেড টিউবুল, ডিসিটি। আর যেটা সামনের দিকে থাকে তাকে আমরা বলছি প্রক্সিমাল, যে নিয়ারেস্ট রিজিয়নে থাকে অফ বায়োম্যান ক্যাপসুল টিউবুলে, সেই পার্টটাকে আমরা বলি কনভিউলেটেড টিউবুল। এবার এই কনভিউলেটেড টিউবুলকে আমরা দুটো ভাগে ভাগ করি অ্যাকর্ডিং টু পজিশন। এরা বায়োম্যান ক্যাপসুলের রেসপেক্টে এটাকে দুটো ভাগে ভাগ করা হয়। যে প্রক্সিমাল রিজিয়নে থাকে তাকে আমরা বলি পিসিটি, যে ডিজিটাল রিজিয়নে থাকে তাকে বলা হয় ডিসিটি। তাহলে আমরা টোটাল যদি নেফ্রনের পার্ট দেখি, নেফ্রনের মধ্যে পাচ্ছি বায়োম্যান ক্যাপসুল, তারপরে পিসিটি,
তারপরে হেনরির লুপ, তারপরে ডিসিটি। ডিসিটি যেখানে শেষ হচ্ছে, ডিসিটি যার সঙ্গে কানেক্ট হয়, এইখান থেকে যেমন এটা যেমন একটা নেফ্রনের সঙ্গে কানেক্টেড, এই টিউবটা আরেকটা নেফ্রনের সঙ্গে কানেক্টেড, এই টিউবটা আরেকটা নেফ্রনের সঙ্গে কানেক্টেড। এই কমন একটা টিউবের সঙ্গে মাল্টিপল নেফ্রন কানেক্টেড থাকে বলে এটাকে বলা হয় কালেক্টিং ডাক্ট। এটা অনেকগুলো নেফ্রন থেকে ইউরিন গুলোকে কালেক্ট করে, তাই এর নাম হচ্ছে কালেক্টিং ডাক্ট। এই ডাক্টটাকে আমরা বলি কালেক্টিং ডাক্ট। এটাকে আমরা বলি কালেক্টিং ডাক্ট। কালেক্টিং ডাক্ট। এই বায়োম্যান ক্যাপসুলটা সঙ্গে একটা স্পেশাল স্ট্রাকচার সব সময় কম্বাইন ফর্ম এক্সিস্ট করে, ওটাকে ছাড়া নেফ্রন এক্সিস্টই করে না। ওর জন্য ওই পার্টটাকেও নেফ্রনের পার্ট হিসাবে ধরা হয়। সেটা কি? সেটা একটা ক্যাপিলারি লাইক স্ট্রাকচার। এখানে বায়োম্যান ক্যাপসুলের যে ক্যাপ লাইক স্ট্রাকচার, এখানে একটা স্পেশাল টাইপের ক্যাপিলারি থাকে। ক্যাপিলারি, এখানে দুটো ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেলটাকে আমরা বলি রেনাল আর্টারি, বা এটা রেনাল আর্টারিটা যখন আরো ক্ষুদ্র বাঞ্চিং এ সাবডিভাইড হয় তাকে বলা হয় আর্টেরিওল। এটাকে বলা হয় রেনাল আর্টেরিওল। রেনাল আর্টারি মানে আমরা জানি যে রেনালের মধ্যে ঢোকে তাকে আমরা বলি রেনাল আর্টারি, তাই তো? এটা আমরা জানি। এই আর্টারিটা ভেতরে ঢুকে যখন অনেকগুলো সাবডিভাইডে ভাগ হয়, তার অনেকগুলো সাব ডিভিশনের পর তার যে স্মল ব্রাঞ্চ সেটাকে আমরা বলি আর্টেরিওল। আর্টেরিওল হচ্ছে আর্টারি স্মলেস্ট ব্রাঞ্চ। তাহলে এটা একটা আর্টেরিওল। এই আর্টেরিওলটা কি করে, আমার প্রতিটা নেফ্রনের বায়োম্যান ক্যাপসুলের যে কাপ লাইক রিজিয়ান, এখানে একটা ক্যাপিলারি ক্রিয়েট করে। কি করে ক্যাপিলারি ক্রিয়েট করে? এটা একটা রেনাল আর্টেরিওল, এটাও একটা রেনাল আর্টেরিওল, দুটো রেনাল আর্টেরিওল থাকে। এই দুটো রেনাল আর্টেরিওলের ছবি আঁকলাম, এদের মধ্যে পার্থক্য দেখ, দুটো ডায়ামিটার এক নয়। এটার ডায়ামিটার যদি আমি 100 ধরি, এটার ডায়ামিটার 50 অ্যাংস্ট্রম। মানে এই ডায়ামিটারটা যা হয় এটা তার হাফ হয়। আর এই ডায়ামিটারের মধ্যে দিয়ে এই যে দুটোই বলছে আর্টেরিওল, দুটোই আর্টেরিওল, এই আর্টেরিওলের মধ্যে দিয়ে ব্লাড ঢোকে আর এই আর্টেরিওলের মধ্যে ব্লাড বেরিয়ে যায়। যার মধ্যে দিয়ে ব্লাড ঢুকবে তাকে আমরা কি বলবো? অন্তর্বাহী না বহির্বাহী? অন্তর্বাহী, প্রবেশ মুখ। আর যে আর্টেরিওলের মধ্যে দিয়ে ব্লাডটা বেরিয়ে যাবে তাকে আমরা বলি বহির্বাহী। ওর জন্য এই আর্টেরিওলটাকে বলা হয় আমার অন্তর্বাহী আর্টেরিওল, বা এটাকে বলা হয় অ্যাফারেন্ট। অ্যাফারেন্ট মানে অন্তর্বাহী, এটাকে বলে অ্যাফারেন্ট আর্টেরিওল। এটাকে আমরা বলি অ্যাফারেন্ট আর্টেরিওল। এটাকে বলা হয় ইফারেন্ট আর্টেরিওল। এই অ্যাফারেন্ট আর্টেরিওল আর ইফারেন্ট আর্টেরিওলের মাঝে একটা ক্যাপিলারি তৈরি হয়, একটা বললাম ব্লাড ক্যাপিলারি তৈরি হয়। যাকে বলে ব্লাড ভেসেল। এই ব্লাড ভেসেলের ক্যাপিলারি, এই যে ক্যাপিলারি লাইক স্ট্রাকচার, এই ক্যাপিলারিটাকে আমরা বলি গ্লোমেরুলাস। তাহলে গ্লোমেরুলাস কি? গ্লোমেরুলাস হলো নেফ্রনের একটা পার্ট। নেফ্রনের আমি আগে বললাম টিউব লাইক স্ট্রাকচার, সেই টিউব লাইক স্ট্রাকচারের সঙ্গে ব্লাড ক্যাপিলারি কম্বাইন ভাবে এক্সিস্ট করে। যে ব্লাড ক্যাপিলারিটা বোম্যান ক্যাপসুলের মধ্যে এক্সিস্ট করে তাকে আমরা কি বললাম? গ্লোমেরুলাস। এই পার্টটাকে আমরা বলছি গ্লোমেরুলাস। এই পার্টটাকে আমরা বলছি গ্লোমেরুলাস। দ্য গ্লোমেরুলাস কি? গ্লোমেরুলাস হলো অন টাইপ অফ ব্লাড ক্যাপিলারি, যেটা অ্যাফারেন্ট আর্টারি আর অ্যাফারেন্ট আর্টেরিওল আর ইফারেন্ট আর্টেরিওলের মাঝে তৈরি হয়। ওকে, এইটাকে বলা হয় গ্লোমেরুলাস। তাহলে আমরা যদি বলি একটা নেফ্রনের কি কি পার্ট, প্রথম কথা হচ্ছে নেফ্রনের একটা বায়োম্যান ক্যাপসুল, গ্লোমেরুলাস আর রেনাল টিউবুল। এই তিনটে হচ্ছে নেফ্রনের পার্ট। তার সঙ্গে অ্যাটাচ হয় কালেক্টিং টিউবুল। কেউ কেউ কালেক্টিং টিউবুলটাকে নেফ্রনের পার্ট হিসাবে ধরে, কেউ ধরে না। এবার বক্তব্য হচ্ছে এই নেফ্রনের স্ট্রাকচারের মধ্যে গ্লোমেরুলাস আর বায়োম্যান ক্যাপসুল, এই দুটোকে কম্বাইন ভাবে একটা কমন স্ট্রাকচার হিসাবে ট্রিট করা হয়।
এই দুটোকে একসঙ্গে বলা হয় ম্যালপিজিয়ান কর্পাসেল। এই দুটোকে একসঙ্গে বলা হয় ম্যালপিজিয়ান কর্পাসেল। তাহলে ম্যালপিজিয়ান কর্পাসেল কি? ম্যালপিজিয়ান কর্পাসেল হলো নেফ্রনের স্ট্রাকচারে গ্লোমেরুলাস আর বাউম্যান ক্যাপসুলকে একসঙ্গে কম্বাইন ভাবে বলা হয় ম্যালপিজিয়ান কর্পাসেল। ওকে, এই গেল নেফ্রনের ওভারঅল স্ট্রাকচার। এবার যাব এই সেলুলার বেস স্ট্রাকচার, এর কোথায় কি সেল নিয়ে তৈরি, এই যেটা মেন ইম্পর্টেন্ট জায়গা। এতক্ষণ যা পড়লাম এটা মোটামুটি লোয়ার লেভেলে এইচএস এর কনসেপ্ট, এটা মাধ্যমিকে তোরা এটা জেনে এসেছিস। এবার যে পার্টটা যাচ্ছি সেটা হচ্ছে এর আরো সেলুলার লেভেল, কোথায় কি ধরনের সেল নিয়ে তৈরি হয়। এতক্ষণ যা বললাম কারো কোনো অসুবিধা আছে কি বল? চলো এবার ইন্ডিভিজুয়াল স্ট্রাকচার নিয়ে কথা বলছি। প্রথমে আছি গ্লোমেরুলাস। গ্লোমেরুলাসের ক্ষেত্রে আমি আমি প্রথমে গ্লোমেরুলাসটাকে বড় করে দেখানোর চেষ্টা করছি। এইটাকে আমি বড় করে দেখাবো। গ্লোমেরুলাস হচ্ছে বললাম এটা একটা ক্যাপিলারি লাইক স্ট্রাকচার, ক্যাপিলারি, যে দুটো আর্টেরিওলের মাঝে তৈরি হয়, অ্যাফারেন্ট আর্টেরিওল আর ইফারেন্ট আর্টেরিওল। অ্যাফারেন্ট আর্টেরিওল যাকে আমরা বলছি অ্যাফারেন্ট আর্টেরিওল, আর একটা বলছি ইফারেন্ট আর্টেরিওল। অ্যাফারেন্ট আর্টেরিওলে বলছি আমরা লার্জ ডায়ামিটার, আর ইফারেন্টে বলছি স্মল ডায়ামিটার। এদের মাঝে বলছি একটা ক্যাপিলারি তৈরি হয়, সেই ক্যাপিলারিটাকে আমরা বলছি গ্লোমেরুলাস। এই তো স্ট্রাকচার। ব্লাড সব সময় কি হয়, অ্যাফারেন্ট আর্টেরিওল দিয়ে ঢোকে এবং এরা ইফারেন্ট আর্টেরিওল দিয়ে বাইরে বেরিয়ে যায়। এবার আমরা নর্মালি দেখ, আমরা ব্লাড সার্কুলেশন যদি কনসেপ্ট দেখি, নর্মালি ক্যাপিলারি বলতে আমরা কি বুঝি? ক্যাপিলারি বলতে আমরা বুঝি ক্যাপিলারি কিন্তু সব সময় তৈরি হয় আর্টারি শেষে এবং ভেনের শুরুতে। কারণ আমরা নর্মালি কনসেপ্ট অনুযায়ী কি জানি, যে হার্ট থেকে সবসময় আর্টারি তৈরি হয়। আমাদের নর্মাল কনসেপ্ট আমরা কি জানি, নর্মাল কনসেপ্ট হয়। তাহলে সেই কনসেপ্ট অনুযায়ী ক্যাপিলারি সবসময় আর্টারি শেষে আর ভেনের শুরুতে থাকে। মানে ভেন আর আর্টারির যে জাংশনাল রিজিয়ান, সেখানেই নর্মালি ক্যাপিলারি ফর্ম করে। আমরা আর্টারি ডেফিনেশনে জানি আর্টারি সবসময় হার্ট থেকে স্টার্ট হয়, ক্যাপিলারি থেকে শেষ হয়। ভেনে বলি ভেন ক্যাপিলারি থেকে শুরু হয়, আমার হার্টে গিয়ে শেষ হয়। এই কনসেপ্টটা আমরা জানি। তাহলে ক্যাপিলারি মানেই জানি সেটা আর্টারি আর ভেনের মাঝে তৈরি হয়। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে ক্যাপিলারি কিন্তু দুটো আর্টেরিওলের মাঝে তৈরি হচ্ছে। নর্মাল ক্যাপিলারির যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু ফলো করছে না। তাহলে এই ক্যাপিলারিটা দুটো আর্টারির মাঝে তৈরি হচ্ছে। আবার আমরা এরকম ক্যাপিলারিও পেয়েছি, ক্যাপিলারি দুটো ভেনের মাঝে তৈরি হয়। দুটো ভেনের মাঝে যে ক্যাপিলারি গুলো তৈরি হয় তাকে আমরা কি নাম দিয়েছিলাম, পোর্টাল ক্যাপিলারি। তাকে বলেছিলাম পোর্টাল সার্কুলেশন বা পোর্টাল ক্যাপিলারি বা পোর্টাল ভেসেল বলা হয় ওগুলোকে। তাহলে যে ভেসেলটা বা যে ক্যাপিলারিটা আমার দুটো ভেনের মাঝে কিংবা দুটো আর্টারির মাঝে তৈরি হয় তাকে আমরা বলি পোর্টাল সার্কুলেশন বা পোর্টাল ক্যাপিলারি। ওকে, তাহলে এই ক্যাপিলারিটা আমরা যখন দুটো ভেনের মাঝে যখন ক্যাপিলারি থাকে সেই ক্যাপিলারিটাকে আমরা বলি পোর্টাল ভেন। আর যখন দুটো আর্টারিওলের মাঝে ক্যাপিলারি থাকবে তাকে আমরা কি বলবো, পোর্টাল আর্টেরিওল। তাহলে গ্লোমেরুলাসটা কি, অন টাইপ অফ পোর্টাল আর্টেরিওল। তা গ্লোমেরুলাসের স্ট্রাকচার হচ্ছে অন টাইপ অফ পোর্টাল আর্টেরিওল। পোর্টাল কথাটা কেন বলছি, এই কনসেপ্টটা সার্কুলেশনে করানো হয়েছিল। পোর্টাল মানে হচ্ছে নর্মালি ক্যাপিলারি বলতে আমরা আর্টারি আর ভেনের মাঝে যেটা স্ট্রাকচার সেই ক্যাপিলারিকে বলি। কিন্তু এটা ছাড়া এক্সেপশনাল যদি কোথাও ক্যাপিলারি ফর্ম হয় বিটুইন দুটো ভেন অর দুটো আর্টারি বা আর্টেরিওল, তখন তাকে আমরা না তার নামের সঙ্গে যোগ করি পোর্টাল। তাহলে এটা হচ্ছে পোর্টাল আর্টেরিওল। আর ওইটা হচ্ছে, আর যখন আমার
ভেনের মাঝে থাকে তাকে বলি পোর্টাল ভেন। ওকে, তাহলে গ্লোমেরুলাস কি অন টাইপ অফ পোর্টাল আর্টেরিয়াল স্ট্রাকচার। এই পোর্টাল আর্টারি কি হয়, অ্যাফারেন্ট আর্টারি ডায়ামিটার 100 আংস্ট্রম আর ইফারেন্ট আর্টারি ডায়ামিটার সবসময় 50 আংস্ট্রম হয়। অ্যাফারেন্ট আর্টারির মধ্যে দিয়ে ব্লাড ট্রান্সপোর্টেড হয় আর ইফারেন্ট দিয়ে ব্লাড রিলিজ হয়। ওকে, এই জায়গাটা ক্লিয়ার, কোনো কনফিউশন আছে? হ্যালো, না স্যার। চলো না স্যার। এবার এর মধ্যে আরো কিছু বৈশিষ্ট্য আমি অ্যাড করছি। খালি এটা যে অ্যাফারেন্ট আর্টেরিয়াল সেটাই নয়, এই পোর্টাল আর্টেরিয়াল সেটাই নয়, এর সঙ্গে আরো কিছু ক্রাইটেরিয়া আছে। আমরা আর্টারি ভেন এদের যদি স্ট্রাকচারটা কল্পনা করি তাহলে দেখবো আর্টারি ভেন এদের স্ট্রাকচারের সঙ্গে ক্যাপিলারি স্ট্রাকচারের পার্থক্য আমরা জানি না তোদের মনে আছে কিনা। আমি বলেছিলাম আর্টারির ক্ষেত্রে কি হয়, একেবারে ভেতরের যে লেয়ারটা, সেই ভেতরের লেয়ারটাই কি কি বলি, এন্ডোথেলিয়াল সেলের লেয়ার, যাকে বলা হয় টিউনিকা ইন্টিমা। তার বাইরে যে লেয়ার থাকে মিডিলে, তাকে সেটা একটা ইলাস্টিক ফাইবারের লেয়ার। ইলাস্টিক ফাইবারের লেয়ারটাকে আমরা কি বলি, এই লেয়ারটাকে আমরা বলি টিউনিকা মিডিয়া। এটা একটা ইলাস্টিক ফাইবারের লেয়ার হয়। আর তার বাইরে কি থাকে, তার বাইরে থাকে আমার কোলাজেন ফাইবারের আরেকটা লেয়ার, সেটাকে আমরা বলি টিউনিকা অ্যাডভেন্টেশিয়া। এখানে টিস্যু থাকতে পারে কিংবা কোলাজেন ফাইবার থাকতে পারে। এই যে স্ট্রাকচার, এটা কিন্তু আমরা বলেছিলাম এটা হচ্ছে আর্টারি, এটা হচ্ছে আর্টারির স্ট্রাকচার। ভেতরটা হচ্ছে লুমেন, এর মধ্যে দিয়ে ব্লাড ট্রান্সপোর্টেড হয়। ভেনের ক্ষেত্রে কি বলেছিলাম, ভেনের ক্ষেত্রে সেম স্ট্রাকচার বলেছিলাম, খালি বলেছিলাম ভেনের ক্ষেত্রে এই যে ইলাস্টিক ফাইবারের থিকনেসটা খুবই কম হয়, ওর জন্যই বলা হয় ভেনে ইলাস্টিক পাওয়ার নেই। আর্টারির ক্ষেত্রে এই মিডিলটার থিকনেসটা যা বেশি হয়, আমার ভেনের ক্ষেত্রে থিকনেসটা খুব কম হয়। ভেনের ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হয়, এটা এটা যদি আর্টারি হয়, ভেনের ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হয়, এটা হচ্ছে ভেন, ভেনের ক্ষেত্রে ধরলাম এটা হচ্ছে টিউনিকা ইন্টিমা, ইলাস্টিন ফাইবার নামে থাকে, সেটা একটা কি দুটো লেয়ার, এটা ইলাস্টিন ফাইবার। তার বাইরে থাকে আমার টিউনিকা অ্যাডভেন্টিসিয়া। এটা হচ্ছে ভেন, ভেনের ডায়ামিটার সব সময় বেশি হয়, এর থেকে সব সময় বেশি হয়। তাহলে ভেনের সঙ্গে আর্টারির পার্থক্য হচ্ছে এই স্ট্রাকচারাল পার্থক্য, শুধুমাত্র ইলাস্টিন ফাইবারের কম বেশি। ক্যাপিলারি কি, ক্যাপিলারি ক্ষেত্রে জানি ক্যাপিলারি স্ট্রাকচারটা হচ্ছে অন্য। ক্যাপিলারির মধ্যে খালি একটা লেয়ার থাকে, সেটা হচ্ছে শুধুমাত্র টিউনিকা ইন্টিমা। মানে ক্যাপিলারি যদি ওয়াল দেখা হয় শুধুমাত্র এরকম এন্ডোথেলিয়াল সেলের লেয়ার, আর কোনো লেয়ার থাকে না, না বাইরে কোনো ইলাস্টিন ফাইবার থাকে, না বাইরে কোনো আমার টিউনিকা অ্যাডভেন্টেশিয়া থাকে। শুধুমাত্র এই এন্ডোথেলিয়াল সেলের একটা লাইন দেখা যায় ক্যাপিলারিতে। তাহলে ক্যাপিলারি সেলটা যদি আমরা দেখি ভালো করে, ক্যাপিলারি স্ট্রাকচার, তাহলে দেখবো ক্যাপিলারি গুলো কিছুই না, এরকম কিছু এরকম এন্ডোথেলিয়াল সেলের একটা লেয়ার। ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেলের একটা লেয়ার, এটা হচ্ছে ক্যাপিলারি। সবগুলো নিউক্লিয়েটেড সেল, কি সেল বললাম, এন্ডোথেলিয়াল সেল। তাহলে ক্যাপিলারির ওয়ালটা হচ্ছে এন্ডোথেলিয়াল সেলের লেয়ার। নর্মাল ক্যাপিলারির এন্ডোথেলিয়াল সেলের লেয়ারটা আমরা কিরকম দেখি, এইটা ধরলাম এটা একটা এন্ডোথেলিয়াল সেল, এটা একটা এন্ডোথেলিয়াল সেল, এইভাবে ক্যাপিলারি গুলো ফর্ম করে। এইটা হচ্ছে আমার ব্লাড ভেসেল বা এটা ক্যাপিলারি, এর মধ্যে যখন ব্লাড যায় তখন কি হয়, এই দুটো যে এন্ডোথেলিয়াল সেল আছে এদের মাঝের যে গ্যাপ, এই গ্যাপ দিয়ে কি হয় আমার নিউট্রিশন, অক্সিজেন, এই গ্যাসগুলো ট্রান্সপোর্ট হয় কোথায়, এর পার্শ্ববর্তী টিস্যুতে। এইটা হচ্ছে ক্যাপিলারি স্ট্রাকচার। আর ক্যাপিলারি এই সেলগুলোকে বলা হয় এন্ডোথেলিয়াল সেল। আমি কেন এটা নিয়ে এত বাড়াবাড়ি করছি, এই গ্লোমেরুলাসের যে ক্যাপিলারি, সেই ক্যাপিলারির যে এন্ডোথেলিয়াল সেল, এই সেলের বৈশিষ্ট্য অন্য। এই সেলের বৈশিষ্ট্য হচ্ছে এই সেলগুলোর যে এন্ডোথেলিয়াল সেলগুলো যে ওয়ালে থাকে,
সেই ওয়ালের এন্ডোথিলিয়াল সেলগুলোর মধ্যে আবার আমি একটা এন্ডোথিলিয়াল সেলকে বড় করে দেখাচ্ছি। ধরলাম এটা একটা এন্ডোথিলিয়াল সেল, এটা একটা এন্ডোথিলিয়াল সেল। এই এন্ডোথিলিয়াল সেলগুলো আবার কি হয়, এরকম পোর থাকে। এই সেলগুলোকে আমরা বলি ফেনিস্টেটেড এন্ডোথিলিয়াল সেল। এটা হচ্ছে ফেনিস্টেটেড, এই এন্ডোথিলিয়াল সেলটাকে বলা হয় ফেনিস্টেটেড। কেন এখানে আমি এটাকে মার্ক করছি, এটা একটা স্পেশাল ক্রাইটেরিয়া। অন্য কোথাও এন্ডোথিলিয়াল সেলের এরকম ক্যারেক্টার দেখা যায় না, একমাত্র গ্লোমেরুলাসের যে এন্ডোথিলিয়াল সেল, এই সেলগুলোকে বলা হয় ফেনিস্টেটেড এন্ডোথিলিয়াল সেল। ওর জন্য এই ক্যাপিলারিটাকে বলা হয় ফেনিস্টেটেড ক্যাপিলারি। ওকে, তাহলে গ্লোমেরুলাসের ক্ষেত্রে কি বললাম, গ্লোমেরুলাস অ্যাফারেন্ট আর্টেরিওল ইফারেন্ট আর্টেরিওলের মাঝে তৈরি হয়। এটা একটা পোর্টাল আর্টেরিওল স্ট্রাকচার। এই যে এন্ডোথিলিয়াল সেল নিয়ে তৈরি হয়, সেই এন্ডোথিলিয়াল সেলগুলো হচ্ছে ফেনিস্টেটেড এন্ডোথিলিয়াল সেল, তাই এটাকে বলা হয় ফেনিস্টেটেড ক্যাপিলারি। এটা গেল গ্লোমেরুলাস। পরের যে পার্টটা আছে সেটা হচ্ছে বায়োমান ক্যাপসুল। বায়োমান ক্যাপসুলের যে স্ট্রাকচার, বায়োমান ক্যাপসুলটা কেমন? বায়োমান ক্যাপসুল প্রথমেই বলেছি একটা কাপ লাইক স্ট্রাকচার। বায়োমান ক্যাপসুলটা একটা কাপ লাইক স্ট্রাকচার এবং বাল্জ রিজিয়ান। বায়োমান ক্যাপসুলের মধ্যে একটা মেমব্রেনের ইনভ্যাজিনেটেড ফোল্ড লক্ষ্য করা যায়, বা এটা একটা বায়োমান ক্যাপসুলই এটা অ্যাকচুয়ালি একটা মেমব্রেনাস ইনভ্যাজিনেটেড ফোল্ডিং স্ট্রাকচার। ইনভ্যাজিনেটেড মানে কি, ধর এটা একটা মেমব্রেন, ঠিক, এটা একটা মেমব্রেন। হঠাৎ করে মেমব্রেনটা যদি ভেতরের দিকে এইভাবে ঢুকে যায়, তাহলে তাকে আমরা বলি, এটা যেহেতু ভেতরে ঢুকছে, ইন মানে ভেতরে, এটাকে বলে ইনভ্যাজিনেশন। যদি কোনো মেমব্রেনের ভেতরের দিকে ফোল্ডিং হয় তাকে আমরা বলি ইনভ্যাজিনেশন। এই বায়োমান ক্যাপসুল কি হয়, একটা মেমব্রেনাস ইনভ্যাজিনেটেড স্ট্রাকচার। আমি ফার্স্ট টাইম যখন আমার ডেভেলপমেন্টাল ফেজে ফার্স্ট টাইম যখন বায়োমান ক্যাপসুলটা তৈরি হয়, তখন এটা ফার্স্ট টাইম ছিল একটা বল লাইক স্ট্রাকচার। এটা ছিল একটা এরকম স্ট্রাকচার, এটা ছিল প্রথমে ছিল একটা এরকম স্ট্রাকচার। হঠাৎ করে কি হয়, এই মেমব্রেনটার ভেতরটা এটা ইনভ্যাজিনেটেড হতে শুরু করে, এরা প্রথমে এইভাবে ফোল্ডিং হতে শুরু করে, ফোল্ডিং হয়ে এই স্ট্রাকচারটা তৈরি করে। তাহলে এই যে বায়োমান ক্যাপসুলের স্ট্রাকচারটা, বর্তমান যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে কিছুই না, মেমব্রেনাস ইনভ্যাজিনেটেড ফোল্ডিং স্ট্রাকচার। ওকে, ইনভ্যাজিনেটেড ফোল্ডিং হয়ে এটা কি হয়, দুটো মেমব্রেনাস লেয়ার তৈরি হয়। যদি আমি কল্পনা করি তাহলে অ্যাকচুয়ালি এটা দুটো মেমব্রেনের একটা লেয়ার, দুটো মেমব্রেনের একটা লেয়ার, যার মধ্যে এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, তাই তো? তাহলে গ্লোমেরুলাসটা হচ্ছে একটা ইনভ্যাজিনেটেড মেমব্রেনাস ইনভ্যাজিনেটেড ফর্ম। এর মধ্যে দুটো লেয়ার লক্ষ্য করা যায়, একটা হচ্ছে ভেতরের লেয়ার যেটা ইনভ্যাজিনেটেড ফর্মে থাকে, একটা হচ্ছে বাইরের লেয়ার। এই দুটো লেয়ারের মাঝে যে স্পেস থাকে, সেই স্পেসটাকে আমরা অ্যাকচুয়ালি বলি বায়োমান ক্যাপসুল ক্যাভিটি। আর তাহলে বায়োমান ক্যাপসুলের এই বাইরের দিকের যে লেয়ার, এই লেয়ারটাকে আমরা বলি প্যারাইটাল লেয়ার। প্যারাইটাল লেয়ার, ভেতরটাকে আমরা বলি ভিসেরাল লেয়ার। তাহলে বায়োমান ক্যাপসুলের দুটো লেয়ার থাকে, ভেতরের লেয়ারটাকে বলছি ভিসেরাল লেয়ার, বাইরেরটাকে বলছি প্যারাইটাল লেয়ার। আর মাঝের ক্যাভিটিটাকে বলছি বায়োমান ক্যাপসুলার ক্যাভিটি। এটাকে বলছি বায়োম্যান ক্যাপসুলার বোম্যান ম্যানস ক্যাপসুলার ক্যাভিটি। ক্যাভিটি, এটা বোঝাতে পারলাম? এবার বললাম এটা একটা মেমব্রেনাস স্ট্রাকচার। যদি এটা মেমব্রেনাস স্ট্রাকচার হয়, মেমব্রেন তো সেল দিয়ে তৈরি হয়, তাহলে এখানে অবশ্যই সেল থাকে। এখানকার লেয়ার গুলো, এটা অবশ্যই সেলের লেয়ার, সেলের স্ট্রাকচার, এখানে সব সেল থাকে,
এবং সেই সেলগুলো সব নিউক্লিয়েটেড সেল। ভিসেরাল লেয়ারে যে সেল থাকে তাকে আমরা কি বলবো? ভিসেরাল লেয়ারের সেল এপিথেলিয়াল সেল। যেহেতু লেয়ার তৈরি করে তার মানে এরা এপিথেলিয়াল সেল। আর যারা প্যারাইটাল লেয়ারে থাকে তারা হচ্ছে প্যারাইটাল লেয়ারের এপিথেলিয়াল সেল। ওকে, তাহলে বায়োমান ক্যাপসুলের প্যারাইটাল লেয়ারে যে এপিথেলিয়াল সেলগুলো থাকে সেই সেলগুলো হয় স্কোয়ামাস এপিথেলিয়াল সেল। প্যারাইটাল লেয়ারে যে এপিথেলিয়াল সেলগুলো নিয়ে তৈরি হয় সেগুলোকে বলা হয় স্কোয়ামাস এপিথেলিয়াল সেল। তার মানে এই সেলগুলো সব হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াল সেল। স্কোয়ামাস এপিথেলিয়াল সেল। আর ভিসেরাল লেয়ারের যে সেলগুলো থাকে সেই সেলগুলো মডিফাইড এপিথেলিয়াল সেল। এই সেলগুলো মডিফাইড হয়ে একটা স্পেশাল টাইপের সেল তৈরি করে। এরা আবার স্পেশাল টাইপের সেল তৈরি করে। এই স্পেশাল টাইপের সেলগুলো কি আমি আসছি। তাহলে বায়োমান ক্যাপসুলের ক্ষেত্রে কি বললাম? এটা হচ্ছে মেমব্রেনাস ইনভ্যাজিনেটেড ফোল্ডিং কাপ লাইক স্ট্রাকচার। এর ভেতরের দিকে লেয়ারটাকে বললাম ভিসেরাল লেয়ার, বাইরের দিকে লেয়ারটাকে বললাম প্যারাইটাল লেয়ার। প্যারাইটাল লেয়ারটা যে কন্টিনিউয়াস সেলের লেয়ার তাকে আমরা বলছি স্কোয়ামাস এপিথেলিয়াম লেয়ার। আর ভেতরের যে সেলের লেয়ারটা সেটা বললাম একটা স্পেশালাইজড সেল। সেই সেলটাকে আমরা বলি, সেই সেলটাকে আমরা বলা হয় পোডোসাইট সেল। এই সেলটাকে স্পেশালি বলা হয়, জানবো কোথা থেকে, এই সেলটাকে বলা হয় পোডোসাইট সেল। এটা হচ্ছে পোডোসাইট সেল। তাহলে পোডোসাইট হচ্ছে একটা স্পেশাল টাইপের সেল যে সেলটা শুধুমাত্র ভিসেরাল লেয়ার ফর্ম করে, প্যারাইটাল লেয়ার নয়। পোডোসাইট সেল হচ্ছে অন টাইপ অফ এপিথেলিয়াল সেল কিন্তু মডিফাইড এপিথেলিয়াল সেল। এবার এই পোডোসাইট সেলের ক্রাইটেরিয়াটা কি, কেমন দেখতে, আমি ইন্ডিভিজুয়াল পোডোসাইট সেল নিয়ে কথা বলছি। ইন্ডিভিজুয়াল পোডোসাইট সেলগুলো আমাদের থাম্ব লাইক স্ট্রাকচার। এটা আমাদের হাতের মতো, এখানে এরকম থাম্ব লাইক স্ট্রাকচার। থাম্ব মানে আমাদের এই থামের মতো। এটা অ্যাকচুয়ালি এরকম একটা থাম্ব লাইক স্ট্রাকচার যার পাঁচখানা এরকম এক্সটেন্ডেড ফিঙ্গার লাইক প্রজেকশন থাকে। এটাকে বলা হয় পেডাঙ্কল। এখানে নিউক্লিয়াস। এই টাইপের যে স্ট্রাকচারাল সেল, এই স্ট্রাকচারটাকে বলা হয় পোডোসাইট সেল। তাহলে এরা হচ্ছে পোডোসাইট সেল। তাহলে ভিসেরাল লেয়ারটা যে স্পেশাল সেল দিয়ে তৈরি হয় তাকে বলা হয় পোডোসাইট সেল। এই পোডোসাইট সেলগুলো কি করে, আমার বায়োম্যান ক্যাপসুলের যে ব্লাড ভেসেল আছে বা ক্যাপিলারি আছে সেই ক্যাপিলারি গুলোকে কি করে, ধরলাম এটা ক্যাপিলারি, এই ক্যাপিলারিকে পোডোসাইট সেলের এই পেডেঙ্কাল গুলো এইভাবে তাকে আটকে রাখে। এইভাবে এইভাবে আটকে রাখার সময় এদের দুটো পেডাঙ্কালের মাঝের যে স্পেস, এই স্পেসটাকে বলা হয়, এই যে মাঝের যে স্পেস এটাকে বলা হয় স্লিপ পোর। দুটো পেডাঙ্কালের মাঝের যে স্পেস এই স্পেসটাকে বলা হয় স্লিট ফ্লোর। স্লিট পোর, স্লিট পোর। তাহলে আমার যদি ব্লাড ক্যাপিলারি থেকে কোনো কিছু রিলিজ হয় সেটা স্লিট পোরের ফাঁক দিয়ে চলে আসে কোথায়, আমার এই বায়োম্যান ক্যাপসুলের ক্যাভিটিতে। তাহলে ব্লাড ভেসেলের ভেতরের যে ক্যাপিলারি তার সঙ্গে বায়োম্যান ক্যাপসুলের যে কানেকশন, সেই কানেকশনটা পরপর স্টেপ বাই স্টেপ আসছে। প্রথমে হচ্ছে ফেনিস্টেটেড ক্যাপিলারির পোর। সে ফেনিস্টেটেড ক্যাপিলারি পোর ক্রস করে যদি ব্লাডের কিছু জিনিস বেরিয়ে চলে আসে তাহলে সেটা এরপরে আসবে কোথায়, পোডোসাইটে স্লিট পোরে, এবং পোডোসাইটে স্লিট পোরটা ক্রস করে চলে আসবে কোথায়, বায়োম্যান ক্যাপসুলের ক্যাভিটি। ওকে, এখানে একটা নেফ্রিন বলে স্ট্রাকচার থাকে, সেটা তোলার লেভেলে না হলেও হবে। তো যাই হোক, তাহলে মোটামুটি আমার বায়োম্যান যে ক্যাপসুল সেটা বললাম মেমব্রেনাস ইনভ্যাজিনেটেড স্ট্রাকচার। তার মধ্যে দুখানা লেয়ার থাকে, একটা হচ্ছে ভিসেরাল লেয়ার, একটা প্যারাইটাল লেয়ার।
ভিসেরাল লেয়ার যে সেল দিয়ে তৈরি হয় তাকে বলা হয় পোডোসাইট সেল। এটা ফিঙ্গার লাইক প্রজেকশন থাকে। এর ফিঙ্গার লাইক প্রজেকশন গুলোর মাঝের স্পেসকে বলা হয় স্লিট পোর। আর এরা কি করে, এরা বায়োমান ক্যাপসুল, এরা গ্লোমেরুলাসের ক্যাপিলারির সঙ্গে টাইটলি অ্যাটাচ থাকে। ওকে। আর বায়োমান ক্যাপসুল আর গ্লোমেরুলাসের মাঝে, এখানে এদের এই দুটোর মাঝে যে সামান্য গ্যাপ গুলো থাকে সেই গ্যাপে কিছু স্পেশাল টাইপের সেল লক্ষ্য করা যায়। এদের মাঝে কিছু স্পেশাল টাইপের সেল লক্ষ্য করা যায়। এই যে স্পেশাল টাইপের যে সেল থাকে সেই সেলগুলোকে আমরা বলি মেসেঞ্জিয়াল সেল। তাহলে আমি আরেকটা টাইপের স্পেশাল সেলের নাম করছি যাকে আমরা বলছি মেসেঞ্জিয়াল সেল। সেটা কি? সেটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল সেল। দুটো টিস্যুর মাঝে যে সেল থাকে তাকে বলা ইন্টারস্টিশিয়াল সেল। এখানে গ্লোমেরুলাস একটা টিস্যু, বায়োমান ক্যাপসুল আর একটা টিস্যু। এই দুটো টিস্যুর মাঝে যে কিছু সেল থাকে এই সেলটাকে আমরা বলি ইন্টারস্টিশিয়াল সেল। ইন্টারস্টিশিয়াল সেলের নামটা কি? মেসেঞ্জিয়াল সেল। তাহলে মেসেঞ্জিয়াল সেল অন টাইপ অফ ইন্টারস্টিশিয়াল সেল। এরকম আরেকটা ইন্টারস্টিশিয়াল সেল আমরা কোথায় পেয়েছি? টেস্টিসেল স্ট্রাকচারে, সেমনিফেরাস টিউবুল আর আর আমাদের টেস্টিকুলার যে লোবিউল তার মাঝে একটু সেল পেয়েছিলাম যাকে বলেছিলাম লেডিক সেল। ওটাও ছিল অন টাইপ অফ ইন্টারস্টেশিয়াল সেল। তা ইন্টারস্টেশিয়াল সেলের দুখানা এক্সাম্পল এতক্ষণ অব্দি জানলাম, একটা হচ্ছে লেডিক সেল আর এটা হচ্ছে মেসেঞ্জিয়াল সেল। মেসেঞ্জিয়াল সেল অন টাইপ অফ ইন্টারস্টেশিয়াল সেল, দে আর লোকেটেড বিটুইন গ্লোমেরুলাস অ্যান্ড visceral layer of bioman capsule. হ্যালো। এই সেলটাকে আমরা বলি মেসেঞ্জিয়াল সেল। এই সেলটাকে আমরা বলি, এটাকে বলা হয় মেসেঞ্জিয়াল সেল। MESANGIAL। এটা হচ্ছে অন টাইপ অফ ইন্টারস্টেশিয়াল সেল লাইক লেডিক সেল। ওকে, এই গেল বোম্যান ক্যাপসুল। চলো, এর পরের যে পার্টটা সেটা হচ্ছে রেনাল টিউবুল। তাহলে বোম্যান ক্যাপসুল হলো, গ্লোমেরুলাসের স্ট্রাকচার হলো, এর পরের যে স্ট্রাকচারটা যাচ্ছে সেটা হচ্ছে রেনাল টিউবুল। রেনাল টিউবুলের মধ্যে আমরা প্রথমে রেনাল টিউবুলকে দুটো ভাগে ভাগ করেছিলাম। রেনাল টিউবুলের ক্ষেত্রে দেখ, আমরা প্রথমে তাকে দুটো ভাগে ভাগ করেছিলাম। একটা রেনাল টিউবুলকে আমরা বলেছিলাম রেনাল টিউবুল। একে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। স্ট্রাকচারটা কি স্ট্রাকচার? কনভিউলেটেড না কনভিউলেটেড নয়, মানে এরা প্যাঁচানো স্ট্রাকচার না প্যাঁচানো স্ট্রাকচার নয়, অ্যাকর্ডিং টু কনভিউলেটেড স্ট্রাকচার তার রেসপেক্টে এতে দুটো ভাগে ভাগ করেছিলাম, কনভিউলেটেড টিউবুল, আরেকটা বলেছিলাম নন কনভিউলেটেড টিউবুল যাকে আমরা বলি হেনরির লুপ। কনভিউলেটেড টিউবুল না হলে হেনরিজ লুপ। কনভিউলেটেড টিউবুল আর হেনরি লুপের মধ্যে পার্থক্য কি বলেছিলাম? হেনরির লুপটা কনভিউলেটেড নয়, আর বাকি পার্টটা হচ্ছে কনভিউলেটেড বা প্যাঁচানো। কনভিউলেটেড যেটা তারও আবার দুটো ভাগে ভাগ করেছিলাম। কার রেসপেক্টে ভাগ করেছিলাম? সেটা ভাগ করেছিলাম অ্যাকর্ডিং টু পজিশন। এরা বায়োম্যান ক্যাপসুলের কাছে আসে না দূরে আছে? যে কাছে আসে তাকে আমরা বলি প্রক্সিমাল পিসিটি, দূরে থাকলে ডিসিটি। এই কথাটা আমি আগেই বললাম। এই ভাগটা ক্লিয়ার? এবার আসছি তাহলে যখন আমি রেনাল টিউবুলার স্ট্রাকচারে যাচ্ছি, রেনাল টিউবুলার স্ট্রাকচারটা কেমন? রেনাল টিউবুলার স্ট্রাকচারের ক্ষেত্রে আসি। রেনাল টিউবুলার ক্ষেত্রে কনভিউলেটেড টিউবুল আর হেনরি লুপের মধ্যে স্ট্রাকচারে একটু পার্থক্য থাকে। কনভিউলেটেড টিউবুল মানে পিসিটি ডিসিটি দুটো স্ট্রাকচার একই রকম। আমি যদি পিসিটি আর ডিসিটি দুটো স্ট্রাকচারটাকে দেখি তাহলে দেখবো অ্যাকচুয়ালি আমরা পিসিটি পিসিটি আর ডিসিটি দুটো যে স্ট্রাকচার দেখি, তো দুটোর ক্ষেত্রে স্ট্রাকচারই দেখবো যদি সেকশন করা হয়, ধরলাম দুটো হচ্ছে কনভিউলেটেড টিউব এরকম,
যদি এই কনভলিউটেড টিউব গুলোকে আমরা সেকশন করি, এটাকে কেটে নিয়ে যদি দেখি আমরা আপ টু সেকশন, তাহলে কি দেখবো? দেখবো এরা একটা সিঙ্গেল এপিথেলিয়াল সেলের লেয়ার, এরা একটা এপিথেলিয়াল সেলের লেয়ার নিয়ে তৈরি। একটা এপিথেলিয়াল সেলের লেয়ার হলে তাকে আমরা কি বলি? সিম্পল না স্ট্র্যাটিফাইড? সিম্পল। তাহলে এই বায়োম্যান এই কি বলে আমার কনভলিউটেড টিউবুল গুলো হচ্ছে একটা সিম্পল এপিথেলিয়াল সেল নিয়ে তৈরি। এবার সিম্পল এপিথেলিয়াল সেলগুলোর মধ্যে আসবে, এপিথেলিয়াল সেলটা আবার কি টাইপের এপিথেলিয়াল সেল? স্কোয়ামাস, কিউবয়েডাল না কলমোনার? এখানকার যে এপিথেলিয়াল সেলগুলো হচ্ছে সেগুলো হচ্ছে অলওয়েজ কিউবয়েডাল এপিথেলিয়াল সেল। এরা হয় কিউবয়েডাল এপিথেলিয়াল সেল। তাহলে আমার কনভলিউটেড টিউবুলের স্ট্রাকচার কি? এরা হচ্ছে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াল সেলের স্ট্রাকচার। তাহলে পিসিটি বা ডিসিটির মধ্যে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াল সেলের স্ট্রাকচার লক্ষ্য করা যায়। কিন্তু ডিসিটির ক্ষেত্রে একটা স্পেশাল ক্রাইটেরিয়া পাওয়া যায়, সেটা হচ্ছে ডিসিটির স্পেশাল কিছু রিজিয়ানে, আমি এবার বলছি অনলি ফর ডিসিটি, পিসিটির ক্ষেত্রে সবসময় কিউবয়েডাল এপিথেলিয়াল থাকে, ডিসিটির ক্ষেত্রেও কিউবয়েডাল এপিথেলিয়াল সেল থাকে, কিন্তু ডিসিটির স্পেশাল একটা রিজিয়ানে কি হয়, কিছু কিছু কিউবয়েডাল সেল, কিছু কিছু কিউবয়েডাল সেল হঠাৎ করে বড় হয়ে জায়েন্ট সেল ফর্ম করে। এরকম ভাবে এরা জায়েন্ট সেল ফর্ম করে এভাবে, হঠাৎ করে কিছু কিছু সেল জায়েন্ট সেল ফর্ম করে। সবগুলো না, কিছু কিছু পুরোপুরি। এটা এটা কোথায়? অনলি ফর ডিসিটি, অনলি ফর ডিসিটি। ডিসিটির পুরো ডিসিটি না, স্পেশাল কিছু রিজিয়ানে, ডিসিটি স্পেশাল রিজিয়ানে কি হয়, কয়েকটা কিউবয়েডাল সেল মডিফাইড হয়ে স্পেশাল এক ধরনের সেল তৈরি করে। এটাকে জায়েন্ট সেল বা লার্জ আকৃতির, বড় আকৃতির একটা স্পেশাল সেল ফর্ম করে। এই স্পেশাল সেলগুলোকে বলা হয় ম্যাকুলা ডেনসা। ম্যাকুলা ডেনসা। এর কাজ কি? এরা কেমিক্যাল সেন্সর হিসাবে কাজ করে। এদের ফাংশন হচ্ছে অ্যাক্ট অ্যাজ এ, এরা কি করে? কেমিক্যাল সেন্সর, কেমিক্যাল সেন্সর হিসাবে কাজ করে। কি কেমিক্যাল? NaCl এর কনসেন্ট্রেশন, NaCl এর কনসেন্ট্রেশন, NaCl কনসেন্ট্রেশন সেন্সর হিসাবে কাজ করে। কারা? ম্যাকুলা ডেনসা সেল। কোথাকার? ডিসিটির। ম্যাকুলা ডেনসা সেলটা অ্যাকচুয়ালি কি ধরনের ম্যাকুলা ডেনসা? এটা কি ধরনের সেল? এটা মডিফাইড কিউবয়েডাল এপিথেলিয়াল সেল। এটা কোথায় থাকে? শুধুমাত্র ডিসিটিতে। তাহলে পিসিটি কিংবা ডিসিটির কমন স্ট্রাকচার কি বললাম? এটা হচ্ছে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াল সেলের লেয়ার। এবার ডিসিটির মধ্যে স্পেশাল কিছু রিজিয়ানে হঠাৎ করে কিছু কিউবয়েডাল সেল মডিফাইড হয়ে লার্জ বা জায়েন্ট সেল লাইক ম্যাকুলা ডেনসা ক্রিয়েট করে, যার কাজ কি? কেমিক্যাল সেন্সর হিসেবে কাজ করা। ওকে, এবার চলে আসছি আমি কালেক্টিং ডাক্ট। তার আগে হেনরি লুপটা বলা হয়নি, হেনরি লুপটা বলি। হেনরি লুপের ক্ষেত্রে কি হয়, হেনরি লুপের যে স্ট্রাকচার, এবার আসছি আমি হেনরি লুপ। তাহলে কনভলিউটেড টিউবুল আমার হয়ে গেল। এবার যে পার্টটা সেটা হচ্ছে হেনরি লুপ। এবার আসছি যে পার্টটা সেটা হচ্ছে লুপ অফ হেনরি। হেনরি লুপটা এবার কি? এবার যাচ্ছি আমি হেনরি লুপ সম্বন্ধে। হেনরি লুপটাকে এবার বড় করে করব। হেনরি লুপটা, প্রথম কথা হচ্ছে হেনরি লুপটা স্টার্টিং হয় কোথায়? পিসিটি লাস্ট, পিসিটি লাস্ট পয়েন্ট থেকে হেনরি লুপ শুরু হয় আর শেষ হয় কোথায়? ডিসিটির স্টার্টিং পয়েন্ট। ওকে, দেখ হেনরি লুপের স্ট্রাকচারটা আমি করেছি কিরকম ভাবে, দেখ স্ট্রাকচারটা করেছি এরকম ভাবে, একটু ভালো করে দেখ। হেনরি লুপের স্ট্রাকচারটা করা হয়েছে এরকম ভাবে, খেয়াল কর এখানে, এইটা পুরো একটা হেনরি লুপ স্ট্রাকচার। হেনরি লুপের স্ট্রাকচারের ক্ষেত্রে এদিকে ছিল পিসিটি, পিসিটি থেকে হঠাৎ করে হেনরি লুপ শুরু হয়। পিসিটির লাস্টের
একটু লার্জ পার্ট হেনরি লুপের মধ্যে ঢুকে থাকে। পিসিটির যে পার্টটা হেনরি লুপের পার্ট হিসাবে কাজ করে, মানে হেনরি লুপ মানেই কিন্তু ন্যারো টিউব নয়, এর সঙ্গে কিছুটা থিক টিউব এক্সিস্ট করে, এর সঙ্গে ন্যারো ছাড়াও কিছু ওয়াইড টিউব এর সঙ্গে অ্যাটাচ থাকে। হ্যাঁ, তাহলে আমার এই হেনরি লুপের ক্ষেত্রে যে হেনরি লুপ, প্রথম কথা হচ্ছে একটা রেনাল টিউবুলের একটা পার্ট, যে একটা ইউ শেপের স্ট্রাকচার, একটা একটা এরকম ইউ শেপের স্ট্রাকচার, যে ইউ শেপের স্ট্রাকচারের মধ্যে কিছুটা পার্ট ন্যারো টিউব থাকে। সব দেখ, খেয়াল কর, পুরো পার্টটা কিন্তু ন্যারো নয়, পুরো পার্টটা ন্যারো হলে আমি বলতাম এখান থেকে এইটুকু হেনরির লুপ, এল শেপের স্ট্রাকচার, তা কিন্তু নয়। আমি বলছি হেনরির লুপটা ইউ শেপের স্ট্রাকচার, মানে এর পুরোটা কিন্তু ন্যারো টিউব নয়, কিছুটা কিন্তু এর মধ্যে কিছুটা আমার চওড়া টিউব বা ওয়াইড টিউব কিছুটা থাকে, ঠিক টিউব রয়েছে। ঠিক টিউব আছে আমার, থিক থিন দুই ধরনের টিউব নিয়ে তৈরি হচ্ছে আমার হেনরিজ লুপ, বা এটাকে বলা হয় লুপ অফ হেনরি। এই লুপ অফ হেনরির ক্ষেত্রে যেহেতু ইউ শেপের স্ট্রাকচার, এর এই দুটো তিনটে আর্ম থাকে, এই আর্মটাকে আমরা বলি, এই আর্মটা নিচের দিকে নেমে আসছে, মানে এটা দিয়ে আমার ফ্লুইড গুলো নিচের দিকে আসে, এটাকে বলা হয়, নিচের দিকে আসাটাই কি বলি আমরা, ডিসেন্ডিং। এটাকে বলা হয় ডিসেন্ডিং আর্ম, এটা হচ্ছে ডিসেন্ডিং, ডিসেন্ডিং আর্ম মানে বাহু। এটা যেহেতু ওপর দিকে উঠছে, এটাই কি বলবো, অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিং আর্ম, এটা অ্যাসেন্ডিং আর্ম, এটা ডিসেন্ডিং আর্ম। তাহলে হেনরি লুপে দুখানা আর্ম পেলাম, একটা ডিসেন্ডিং আর্ম, কোনটা, এটা ডিসেন্ডিং, যেটা পিসিটি থেকে স্টার্ট হচ্ছে সেটা ডিসেন্ডিং আর্ম, আর যে আমার ডিসিটির সঙ্গে অ্যাটাচ হচ্ছে, এখান থেকে শুরু হচ্ছে ডিসিটি, তাই তো, এখান থেকে ডিসিটি, তাহলে যে ডিসিটির সঙ্গে অ্যাটাচ হচ্ছে সে হচ্ছে অ্যাসেন্ডিং পার্ট, আর মিডলে এটাকে বলা হয় ল্যাটারাল পার্ট, এটা হচ্ছে ল্যাটারাল পার্ট। ওকে, এবার বক্তব্য হচ্ছে, দেখ ডিসেন্ডিং পার্টের মধ্যে আবার দুখানা পার্ট হয়, একটা হয় ন্যারো পার্ট, একটা ওয়াইড পার্ট। যে পার্টটা থিক তাকে বলা হয় থিক ডিসেন্ডিং আর্ম, এটাকে বলা হয় থিন ডিসেন্ডিং আর্ম। তাহলে এর আবার, তাহলে ডিসেন্ডিং আর্মের আমরা আবার দুখানা ভাগ করলাম, কি ভাগ করছি, ওপরের ভাগটাকে বলছি থিক, আর নিচের এই পার্টটাকে বলছি থিন, থিক আর থিন। আবার এইদিকেও তাই, এর নিচের পার্টটাকে বলছি থিন, ওপরের পার্টটাকে বলছি থিক। তাহলে এই পার্টটার নাম কি, এই পার্টটার নাম হচ্ছে থিক ডিসেন্ডিং আর্ম, এইটুকু, এটা থিন ডিসেন্ডিং আর্ম, এটা থিন অ্যাসেন্ডিং আর্ম, এটা থিক অ্যাসেন্ডিং আর্ম। তাহলে পুরো হেনরি লুপের মধ্যে আমরা ল্যাটারাল পার্টটা খুবই কম হয়, ওই জন্য এটা নেগলিজেবল। ইউ শেপের ক্ষেত্রে ইউ এর যে এই পার্টটা, এই পার্টটা খুবই কম হয়, ওই জন্য এটা নেগলিজেবল, ল্যাটারাল পার্টটা নেগলিজেবল, ঠিক আছে। তো যাই হোক, এটা ছবিতে আমি করে ফেলেছি ফ্ল্যাট, কিন্তু এটা এতটা ফ্ল্যাট হয় না, স্ট্রাকচারে কিন্তু এটা এরকম ফ্ল্যাট হয় না, এটা অ্যাকচুয়ালি আর তো রাউন্ড হয়ে তো কাট থাকে। এরকম হয়ে যায়। হ্যাঁ, ওর জন্য এখানে ল্যাটারাল পার্টটা ধরা হয় না। ওকে, এটাকে পুরোটাকে ধরা হয়, এ অবধি ধরা হয়, এ অবধি ধরা হয় তোর ডিসেন্ডিং, এটা ধরে অ্যাসেন্ডিং। তাহলে পুরো হেনরি লুপের ওই ক্ষেত্রে স্ট্রাকচারটাকে তো বলা হয় ইউ লাইক ইউ স্ট্রাকচার। লাইক ইউ শেপের স্ট্রাকচার। তাহলে পুরো আমার হেনরি লুপের ক্ষেত্রে তাহলে চারখানা পার্ট পাচ্ছি, প্রথমে কি পাচ্ছি, থিক ডিসেন্ডিং, তারপরে থিন ডিসেন্ডিং, তারপরে হচ্ছে আমার থিন অ্যাসেন্ডিং, থিক ডিসেন্ডিং। ওকে, এদের মধ্যে এবার খেয়াল কর, থিক ডিসেন্ডিং আর থিক অ্যাসেন্ডিং, থিক যে রিজিয়ান গুলো, থিক রিজিয়ান গুলো যে, এই পুরোটাই কিন্তু সিম্পল এপিথেলিয়াল সেল নিয়ে তৈরি, মানে একটা সেলের লেয়ার নিয়ে তৈরি। এদের মধ্যে থিক যে রিজিয়ানটা, থিক অ্যাসেন্ডিং আর থিক ডিসেন্ডিং, দুটোই যে সেল দিয়ে তৈরি হয়, সেই সেলটাকে আমরা বলি কিউবয়েডাল এপিথেলিয়াল সেল। কি সেল, কিউবয়েডাল এপিথেলিয়াল সেল, এরা সব কিউবয়েডাল এপিথেলিয়াল সেল, সিঙ্গেল একটা সেলের লেয়ার, সেলের নাম কি বলছি, খুব গুরুত্বপূর্ণ, কিউবয়েডাল এপিথেলিয়াল সেল, এরা হচ্ছে কিউবয়েডাল, কিউবয়েডাল এপিথেলিয়াল সেল হলো ঘনকাকার। আমরা এপিথেলিয়াল সেলের অনেক ভাগ করেছি, স্কোয়ামাস, কিউবয়েডাল, কলমোনার, এদের মধ্যে কিউবয়েডাল, কিউবয়েডালের কাজ হচ্ছে সিক্রেশন, সিক্রেশন হলো এক্সেপশনাল বলেছিলাম, এখানে এরা অ্যাবজর্পশনে মেজর রোল প্লে করে। নর্মালি কিউবয়েডাল সেল মানেই হচ্ছে তারা সিক্রেশনে পার্টিসিপেট করে, যে কোনো গ্যানুলার টিস্যুতে কিউবয়েডাল এপিথেলিয়াল সেল থাকে, কিন্তু তার এক্সেপশনাল হচ্ছে এরা রেনাল টিউবুলে থাকে, এরা রি অ্যাবজর্পশনে পার্টিসিপেট করে। যাই হোক, তাহলে থিক আর
থিক অ্যাসেন্ডিং আর থিক ডিসেন্ডিং এ যে সেল থাকে তাকে আমরা বলছি কিউবয়েডাল এপিথেলিয়াল সেল। আর থিন যে লেয়ারটা, হেনরি লুপের যে থিন রিজিয়ান, থিন ডিসেন্ডিং আর থিন অ্যাসেন্ডিং, এটা যে সেল দিয়ে তৈরি হয় তাকে আমরা বলি স্কোয়ামাস এপিথেলিয়াল সেল। তাকে আমরা বলি স্কোয়ামাস এপিথেলিয়াল সেল। তাহলে এটা যে সেল নিয়ে তৈরি হয় তাকে আমরা বলছি সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াল সেল। সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াল সেল। হেনরি লুপ ক্লিয়ার? সেলুলার লেভেল হেনরি লুপ আশা করি ক্লিয়ার। হ্যাঁ স্যার। চলো এবার চলে আসছি কালেক্টিং ডাক্ট। লাস্ট পার্ট পড়ে আছে কালেক্টিং ডাক্ট। কালেক্টিং ডাক্টটা কি? কালেক্টিং ডাক্টের ক্ষেত্রে আমরা যদি দেখি কালেক্টিং ডাক্ট পরের কিডনির যেটা লাস্ট যে পার্টটা পড়ে থাকে। হ্যাঁ হ্যাঁ রেনাল টিউবুলের আমাদের লাস্ট যে পার্টটা এটা হচ্ছে কালেক্টিং, হ্যাঁ লাস্ট যে পার্টটা। এটা হচ্ছে কালেক্টিং ডাক্ট। কালেক্টিং ডাক্টের ক্ষেত্রে আমরা কি করব, যদি এটাকে ভালো করে দেখি, কালেক্টিং ডাক্টের যে ধরলাম এটা কালেক্টিং ডাক্ট, কালেক্টিং ডাক্টের যে ওয়াল এটাও হচ্ছে সিম্পল এপিথেলিয়াল সেল, এটাও সিম্পল এপিথেলিয়াল সেল নিয়ে তৈরি হয়। কিন্তু এদের ওয়ালে দুই ধরনের এপিথেলিয়াল সেল থাকে। সিম্পল এপিথেলিয়াল সেল নিয়ে তৈরি হয় কিন্তু এখানে দুই ধরনের এপিথেলিয়াল সেল থাকে। নেফ্রনের স্ট্রাকচারের মধ্যে কালেক্টিং ডাক্ট যে পার্টটা, সেই পার্টটার স্ট্রাকচারটা হচ্ছে এটা একটা টিউব লাইক স্ট্রাকচার। এটাও এর ওয়ালটাও সিম্পল এপিথেলিয়াল সেল নিয়ে তৈরি হয়। এপিথেলিয়াল সেলগুলো হয় কি 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 সেল? কিউবয়েডাল এপিথেলিয়াল সেল। এটা দুই ধরনের এপিথেলিয়াল সেলে সাবডিভাইড থাকে। একটাকে বলা হয় প্রিন্সিপাল সেল, একটাকে বলা হয় ইন্টারকালেটেড সেল বা আইসি সেল। প্রিন্সিপাল সেলের কাজ কি? এরা ওয়াটার রিঅ্যাবজর্পশনে হেল্প করে। এরা হেল্প করে কিসে? ওয়াটার রিঅ্যাবজর্পশনে, রিঅ্যাবজর্পশন। আর আইসি সেলটা কি? আইসি সেলের কাজ হচ্ছে আমার এরা অ্যাসিড বেস ব্যালেন্সটাকে রেগুলেট করে। আমাদের ব্লাডে যদি কোনোভাবে অ্যাসিডিটি বেড়ে যায় কিংবা বেসিসিটি কমে যায় কিংবা বেড়ে যায়, তার নর্মাল লেভেলটা মেনটেন করতে আইসি সেল বা ইন্টারকালেটেড সেল পার্টিসিপেট করে। এটাকে বলা হয় অ্যাসিড বেস রেগুলেশন। এর মেন ফাংশন হচ্ছে অ্যাসিড বেস রেগুলেশন। এই দুটো টাইপের সেল নিয়ে তৈরি হয় আমাদের কালেক্টিং ডাক্ট। এইভাবে পুরো নেফ্রনের স্ট্রাকচারের সেলুলার বেসিস হলো এটা। ওকে। ওকে।